নমস্কার, সেমিস্টার 2 এর সেট 5 এর কোশ্চেন অ্যান্সার আমরা এখন প্র্যাকটিস করছি। প্রথম কোশ্চেনটা দিয়েছে CO2 একটা লিনিয়ার, এর VACPR স্ট্রাকচারটা আঁকতে হবে। VACPR দিয়ে দেখতে পাবো CO2 স্ট্রাকচারটা এইটা, অর্থাৎ এটা একটা লিনিয়ার বলে আমরা দিয়ে দেবো। H2O বলেছে অ্যাঙ্গুলার, VACPR স্ট্রাকচারটা করবে 6 + 2 × 1 মানে 8, পেয়ার হলো 8/2 মানে 4, হাইড্রোজেন আছে দুটো, বা মাইনাস করলে লোন পেয়ার দুটো। পেয়ার করলে দেখতে পাচ্ছি এর দুটো লোন পেয়ার আছে, অক্সিজেনের দুটো লোন পেয়ার দেবো আর হাইড্রোজেন। কিন্তু একটা কথা এখানে মেনশন করতে হবে, বলবো এখানে লোন পেয়ার রিপালশন এবং লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য এটা বেন্ড স্ট্রাকচারটা পেয়েছে। পরের কোশ্চেনে আসছি, অ্যাক্টিভ ফিনাইল সেকেন্ডারি বিউটাইল কিটোন। অ্যাক্টিভ বলেছে, অ্যাক্টিভ মানে বুঝতে পারছো নিশ্চয়ই কাইরাল কার্বন থাকবে। এই কম্পাউন্ডটা বলেছে অ্যালকালির প্রেজেন্সে মানে OH- রয়েছে, তার প্রেজেন্সে কেন এটা রেসিমাইজড করে? কারণ OH- এই হাইড্রোজেনটাকে নেয় এবং এইখানে একটা টটোমারিজম করে দেয়, বেস ক্যাটালিস্ট টটোমারিজম করে এই O- তৈরি করে। এবার এই O- যখন ব্যাক করবে, আপসাইড দিয়েও ব্যাক করতে পারে, ডাউন সাইড দিয়েও ব্যাক করতে পারে, তাই জন্য এটা রেসিমাইজড হয়ে যায়। তারপরে কোশ্চেনটা বলেছে ক্যালকুলেট কাইনেটিক এনার্জি 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড at 27 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? কাইনেটিক এনার্জি ফর্মুলা 3/2 nRT। তো 3/2 মোল বলেছে, 1 গ্রাম বলেছে, তাহলে মোলের ফর্মুলা কি? ওয়েট বাই মলিকুলার ওয়েট, 1 বাই কার্বন ডাইঅক্সাইড ওয়েট কত 44 ইন্টু আর এর ভ্যালু 8.314, টেম্পারেচার 27 ডিগ্রি বলেছে, তার মানে 273 অ্যাড করে দিতে হবে মানে 300, তার মানে এত জুল হলো, জুল পার মোল হলো কাইনেটিক এনার্জি। নেক্সট কোশ্চেন বলেছে ক্যালকুলেট প্রেসার বার করতে বলেছে। আমরা দেখো প্রেসারের ফর্মুলাটা কি জানি, P + n²/v², V - nb = nRT। এখন প্রেসার ফর্মে করে ফেলো, প্রেসার সমান কি লিখতে পারো, nRT / V - nb -an²/v²। এবার n মানে 1, আর এর ভ্যালু লিটার অ্যাটমসফিয়ারে বসাতে হবে 0.0821, টেম্পারেচার 27 ডিগ্রি মানে 300, ভি ভলিউম কত বলেছে 20 লিটার, 20 মাইনাস এনের জায়গায় 1, বি এর ভ্যালু দেখো এটা বলে দিয়েছে 0.056 মাইনাস an², এর জায়গাটা বসাবো 6.5, n² এর ভ্যালু 1, কিছু না বলা থাকলে 1 ধরে নিতে হবে মোল, আর ভি এর ভ্যালু 20। তো এটা ক্যালকুলেট করলে আমরা প্রেসারটা বার করে দিতে পারবো, ইউনিটটা হবে ATM। পরে কোশ্চেন বলেছে রাইট টু অ্যাজাম্পশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। প্রথম কথা হলো গ্যাস মলিকুলার এলাস্টিক ইন নেচার, এটা বলতে হবে, এবং গ্যাস মলিকুলগুলো র্যান্ডামলি নানান দিকে কলিশন করে, সো এলাস্টিক ইন নেচার অ্যান্ড দেয়ার কলিশন আর র্যান্ডাম ইন মোশন, এটা 1 নম্বর পয়েন্ট বলবে। 2 নম্বর পয়েন্ট বলবো ইটস কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস টেম্পারেচার, এটা হবে 2 নম্বর পয়েন্ট। কোশ্চেন নম্বর 6-এ বলেছে কম্পেয়ার নিউক্লিওফিলিসিটি বলে দুটো কম্পাউন্ড দিয়েছে। দেখো এই যে দুটো কম্পাউন্ড আছে NH2- মানে NH3 মানে একটা লোন পেয়ার, আর NH2 মানে কটা লোন পেয়ার? দুটো লোন পেয়ার। তো যেহেতু লোন পেয়ার দুটো রয়েছে, দুটো ডোনার সাইড রয়েছে, তাই জন্য এটা নিউক্লিওফিলিসিটি অনেক বেশি হবে। কোশ্চেন নম্বর 7-এ বলেছে কম্পেয়ার স্টেবিলিটি আইসোপ্রোপাইল ক্যাটায়ন। দেখো একটা ক্যাটায়ন আইসোপ্রোপাইল, এটা হলো আইসোপ্রোপাইল ক্যাটায়ন, আর ইথাইল ক্যাটায়ন CH3CH2+, এই দুটোর মধ্যে স্টেবিলিটি কম্পেয়ার করতে বলেছে। এখন যদি এই দুটো স্ট্রাকচার ভালো করে দেখো, দেখতে পাবে দ্বিতীয় কম্পাউন্ডটা আলফা হাইড্রোজেনের সঙ্গে এই যে 3টে আছে, এই 3টে, প্রথম কম্পাউন্ডটা আলফা হাইড্রোজেন কোনগুলো? এইগুলো আলফা হাইড্রোজেনের সংখ্যা কটা হবে? 3টে কটা হবে? 6টা। তাহলে প্রথম কম্পাউন্ডটার আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি, এটা ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো ফার্স্ট যে কম্পাউন্ডটা রয়েছে সেটা দুটো CH3 গ্রুপ পুশ করছে, মানে দুটো +I এফেক্ট রয়েছে।
আর এটার ক্ষেত্রে একটা CH3 গ্রুপ পুশ করছে, একটা প্লাস আই এফেক্ট রয়েছে। সেই কারণে আইসোপ্রোপাইল ক্যাটায়ন মানে প্রথম কম্পাউন্ডটা স্টেবিলিটি অনেক বেশি হবে দ্বিতীয় কম্পাউন্ডের চেয়ে। কোশ্চেন নাম্বার 8 আসছে, বলেছে কম্পেয়ার নিউক্লিওফিলিসিটি ETO-, আর একটা দেখো টার্সিয়ারি বিউটাইল বলেছে অক্সাইড মাইনাস, এটা হলো টার্সিয়াল বিউটাইল O-। এখন এই দুটোর মধ্যে খেয়াল করে দেখো দ্বিতীয় যে কম্পাউন্ডটা রয়েছে সেটার বেসিসিটি বেশি হবে, কারণ এখানে 3টে CH3 গ্রুপ পুশ করছে। বলবো 3টে প্লাস আই এফেক্ট থাকবার জন্য সেকেন্ড কম্পাউন্ডটার ক্ষেত্রে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জের ডেনসিটি বেশি হচ্ছে, আর অক্সিজেনের মাথায় ডেনসিটি বেশি হওয়ার জন্য বেসিসিটিও বেশি হবে। তার মানে এই দুটোর মধ্যে বেসিসিটি বেশি হবে দ্বিতীয় কম্পাউন্ডটার মধ্যে। এবার হলো নিউক্লিওফিলিসিটি কাকে বলে? নিউক্লিওফিলিসিটি কী হবে? 1/* স্টেরিক এফেক্ট, অর্থাৎ যা স্টেরিক এফেক্ট কম তার নিউক্লিওফিলিসিটি বেশি। তাহলে এই দুটো কম্পাউন্ডের মধ্যে ফার্স্ট কম্পাউন্ডটার নিউক্লিওফিলিসিটি বেশি হবে, কারণ দেখো শুধু একটা ইটি গ্রুপ রয়েছে আর এখানে দেখো এত বড় বড় গ্রুপ রয়েছে। তার মানে এইটার ক্ষেত্রে কী হবে? ফার্স্ট কম্পাউন্ডের ক্ষেত্রে লেস স্টেরিক এফেক্ট, আর ফার্স্ট কম্পাউন্ডের ক্ষেত্রে স্টেরিক এফেক্টটা কম হওয়ার জন্য নিউক্লিওফিলিসিটি কী হবে? বেশি হবে। কোশ্চেন নাম্বার 9 বলেছে রেট অফ ডিকম্পোজিশন ইন প্রেজেন্স অফ Hμ। তো Hμ প্রেজেন্টে ডিকম্পোজিশন করবার জন্য কী করবো? র্যাডিক্যাল তৈরি করব। এগুলোকে র্যাডিক্যাল তৈরি করলে প্রথমটার ক্ষেত্রে র্যাডিক্যাল কী তৈরি হচ্ছে? CH3 CH2 ওপরে ডট। দ্বিতীয়টার ক্ষেত্রেও র্যাডিক্যাল তৈরি করবে, দ্বিতীয়টার ক্ষেত্রে র্যাডিক্যাল তৈরি হচ্ছে কি? C ডট CH3 CH3 CH3। এখন এই দুখানা র্যাডিক্যালের মধ্যে কোন র্যাডিক্যাল বেশি স্টেবল? প্রথমটার ক্ষেত্রে একটা প্লাস আই এফেক্ট দিচ্ছে, তারপরটার ক্ষেত্রে 3টে প্লাস আই এফেক্ট দিচ্ছে, তো এই কারণে দ্বিতীয়টা বেশি স্টেবল। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে প্রথম কম্পাউন্ডার আলফা হাইড্রোজেনের সংখ্যা দেখো 3টে, তার মানে 3টে আলফা হাইড্রোজেন দিয়ে হাইপার কনজুগেশন করছে। পরেরটার ক্ষেত্রে আলফা হাইড্রোজেনের সংখ্যা দেখো কটা? 3টে, 6টা, 3টে, 9টা। সেই কারণের জন্য দ্বিতীয়টার ক্ষেত্রে র্যাডিক্যালটা বেশি স্টেবল হবে। এখন যেটা র্যাডিক্যাল বেশি স্টেবল সেটা সহজে ব্রেক হবে, ব্রেক হয়ে র্যাডিক্যাল তৈরি করার চেষ্টা করবে। তার মানে এই কম্পাউন্ডটা কী হবে? ইজিলি ডিকম্পোজড হবে, সহজে ভেঙে যাবে। ওকে, পরের কোশ্চেনটা বলেছে অল পসিবল হাইব্রিডাইজেশন SP অ্যান্ড D। তাহলে SP আর D রয়েছে, তাহলে কী কী হাইব্রিডাইজেশন হতে পারে? SP হতে পারে S আর P মিলে, একটা S এর সঙ্গে দুটো P মিলে SP2 হতে পারে, একটা S এর সঙ্গে 3টে P মিলে SP3 হতে পারে, একটা S 3টে P আর D মিলে SP3D হতে পারে, আর একটা D হতে পারে SP3D2 হতে পারে, আর একটা হতে পারে SP3D3 হতে পারে। ওকে, তাহলে SP আর D মিলে এই পসিবল হাইব্রিডাইজেশনগুলো হয়। পরেরটা বলেছে অর্থোনাইট্রোফেনল ইজ স্টিম ভোলাটাইল, প্যারানাইট্রোফেনল নয় কেন? দেখো অর্থোনাইট্রোফেনলের মধ্যে কি হয়? এই যে OH গ্রুপ আর যে NO2 রয়েছে এটার সঙ্গে এটার হাইড্রোজেন বন্ডিং হয়। প্যারানাইট্রোফেনলের মধ্যে কি হয়? প্যারানাইট্রোফেনলের মধ্যে এখানে হাইড্রোজেন বন্ডিংটা পসিবল নয়। আচ্ছা, এখানে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তাই জন্য এটাকে বলা হয় ইন্ট্রা মলিকুলার H বন্ডিং, মানে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। প্যারানাইট্রোফেনলের মধ্যে এটা পসিবল না, তখন কি করে এরা? একটা মলিকুল আর একটা মলিকুলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে। তো যে এইটাকে বলা হয় পরেরটার ক্ষেত্রে যে হাইড্রোজেন বন্ডিং সেটা হলো ইন্টার মলিকুলার H বন্ডিং। তাহলে বুঝতেই পারছো কোন H বন্ডিংটা বেশি স্ট্রং হবে? ইন্টার মলিকুলার H বন্ডিংটা বেশি স্ট্রং, কারণ একটা মলিকুলের সঙ্গে আরেকটা মলিকুলার H বন্ডিং হচ্ছে। এই কারণে প্যারানাইট্রোফেনলটা আছে কি স্টিম ভোলাটাইল হবে না, কিন্তু অর্থোনাইট্রোফেনলটা কী হবে? স্টিম ভোলাটাইল হবে। পরের কোশ্চেন NH3 ইজ মোর পোলার দ্যান NF3, তার কারণটা কি? দেখো NH3 যে স্ট্রাকচারটা আমাকে দেখতে পাবে ক্লিয়ার হয়ে যাবে, এটা হলো NH3 স্ট্রাকচার। এই যে লোন পেয়ার NF3 স্ট্রাকচারটা কি? এটা হলো NF3 স্ট্রাকচার। তো NH3 স্ট্রাকচারটার মধ্যে যদি খেয়াল করে দেখি হাইড্রোজেনগুলো কী করছে? পুশ করছে, আর লোন পেয়ার কী করছে? পুল করছে। সব ফোর্স দেখো সেম সাইডে কাজ করছে, সব ফোর্স সেম সাইডে কাজ করছে। কিন্তু NF3 ক্ষেত্রে দেখো ফ্লোরিনগুলো নিচের দিকে টানছে, লোন পেয়ার উপর দিকে টানছে। তাহলে বলবো প্রথমটার ক্ষেত্রে হাইড্রোজেন ইলেকট্রন পুশ করে, লোন পেয়ার ইলেকট্রন পুল করে, অল ফোর্স আর ওয়ার্কিং ইন সেম সাইড, সমস্ত বলই একই দিকে কাজ করছে। কিন্তু পরেরটার ক্ষেত্রে ডিভাইডেড হয়ে যাচ্ছে, কিছু ফোর্স নিচের দিকে কাজ করছে, কিছু ফোর্স লোন পেয়ারটার উপর দিয়ে কাজ করছে।
এই কারণে প্রথম কম্পাউন্ডটা বেশি পরিমাণে পোলার হয় দ্বিতীয় কম্পাউন্ডের চেয়ে। ওকে, তো এই ছিল আমাদের প্র্যাকটিস কোশ্চেন। আমরা সেট 5-এর কোশ্চেন অ্যান্সার করলাম সেমিস্টার 2-এর। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা আসবো। ধন্যবাদ।